কজন এসছে এখনো পর্যন্ত? 22 জন এসছে, তাহলে শুরু করে দিই। উম, কথা হচ্ছে তো আমি এখনো পর্যন্ত যা সিলেবাস মোটামুটি যা বুঝতে পেরেছি, তো ফার্স্ট ক্লাস ওল্ড সিলেবাস যেটা তোমাদের সিনিয়রদের করিয়েছিলাম সেটা দিয়ে রান করছি। প্রবাবলি সিলেবাস উইল রিমেইন আনঅল্টার্ড। হ্যাঁ, এটা যা সিলেবাস ছিল গত বছর আবার সেটাই থাকবে। স্টিল ফার্স্ট মেডিসিন যেটা, সেটা হচ্ছে বড় মেডিসিন। আমরা শুরু করি এমন কার্ভ। আমার আন্ডারে ফার্স্ট মেডিসিন হচ্ছে অ্যামোনিয়াম কার্বনিকাম। অ্যামোনিয়াম কার্বনিকাম। আহ, আগে অ্যালেনটা খোলো তো, অ্যালেনটা খুলে একজন পড়ো। অ্যামোনিয়াম কার্ব অ্যালেনে খুব ভালো লেখা আছে। এই যারা যারা পড়তে একজন পড়ো না। হ্যাঁ হ্যাঁ, পড়ো। দাঁড়াও, স্মেলিং সল্ট। হ্যাঁ, তারপর ওইগুলো ছেড়ে দাও, ড্রাগ থেকে শুরু করো। দাঁড়াও, একটু দাঁড়াও। প্রথমে চিন্তা করো, ড্রাগটা শুরু হলো কি করে। একদম প্রথম গল্পের শুরু হচ্ছে হেমোরেজিক ডায়াথিসিস আর আলসারেশন টেন্ডস টু গ্যাংগ্রিন। দুটোই কিন্তু বেসিক্যালি তোমার ডিস্ট্রাকটিভ ফেনোমেনা। আমরা মানে এই ড্রাগটার অনেকগুলো দিক আছে, অ্যামোনিয়াম কার্বের অনেকগুলো, সবগুলো বলা যাবে না যেহেতু থার্ড ইয়ার, বলার সুযোগ নেই আর কি। তাও যতটুকু আহ, বলা যায় সেটুকু বলছি। সেটা হচ্ছে একটা ড্রাগের গল্পের শুরুটাই হচ্ছে হেমোরেজ দিয়ে। আলসারেশন টেন্ডস টু গ্যাংগ্রিন, মানে ইটস বেসিক্যালি এ ডিস্ট্রাকটিভ প্রসেস। এরপরে আমরা দেখব আরবিসি ডিস্ট্রাকশন, মানে একটা ড্রাগ যার বেসিক ফেনোমেনাতে বেসিক এলিমেন্টস এর ডিস্ট্রাকশন যখন থাকে, তখন এই ড্রাগটা সাধারণভাবে ডিপ অ্যাক্টিং ডেভাস্টেটিং মানে ডিস্ট্রাকটিভ ইলনেসের ক্ষেত্রে বেশি অ্যাপ্লাইড হয়। আমি কি বললাম বুঝতে পারছো? একটা ড্রাগের ক্যারেক্টারের মধ্যে আমরা যে দু লাইন পড়লাম, তার মধ্যেই রয়েছে একটা ডিস্ট্রাকশন, ধ্বংসের একটা দিক। এই ধ্বংসের দিক বলতে গেলে আমাদের যে সমস্ত অসুখ, মানে এই ধরনের ডিস্ট্রাকটিভ ফেনোমেনা ক্রিয়েট করে, তাদের ক্ষেত্রে এই আর মানে এমন কার্বনিকামের ইউজটা ডেফিনেটলি করা যেতে পারে, যদিও পেটেন্ট ইউজ অন্য জায়গায় হয়, সেটা আমরা পড়তে পড়তে বুঝবো। কিন্তু ফার্স্ট পয়েন্ট এইটা মাথায় রাখো। মানে কেন বলছি, এইটা মুখস্থ করার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডাক্তার হয়ে যখন তুমি ডাক্তারিটা ইউজ করবে। ওহো, এক সেকেন্ড হোল্ড করো, এক সেকেন্ড। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি 3:30টায় করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে ডিস্ট্রাকটিভ কন্ডিশনের ক্ষেত্রে দিস ড্রাগ ইজ মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। তারপরে পড়ো বাবা। Stout, fleshy women with various troubles in consequence of leading a sedentary life, delicate women who must have smelling bottle continually at hand, readily catches cold in winter. Children dislike washing. চিলড্রেনটা পরে বলছি।
আচ্ছা, চিলড্রেনটা পড়ে নাও, তারপরে বলছি। পড়ো, Children পড়ে নাও। dislike washing, loses breath when falling asleep, must awake to get breath. আচ্ছা, তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই ড্রাগটার মধ্যে প্রথম তিনটে লাইন সব ওম্যান ওরিয়েন্টেড বললো, তারপরে চিলড্রেন ওরিয়েন্টেড বললো। হ্যাঁ, এবার এদের মধ্যে কি বললো, প্রথমে একটু ঘুরিয়ে নাও। হ্যাঁ, ঘুরিয়ে নেওয়ার মধ্যে প্রথমে ওম্যান যে সেডেন্টারি লাইফ লিড করে হ্যাবিচুয়ালি এবং তার কনসিকুয়েন্সে তার ভেরিয়াস প্রবলেম, এটা একটা। তার মানে অ্যাডাপ্টেড টু ওম্যান হু হ্যাবিচুয়ালি লিড সেডেন্টারি লাইফ অ্যান্ড ফিলস কনসিকুয়েন্স ফর দিস, ভেরিয়াস ট্রাবলস ফর দিস আর কি। এটা এক নম্বর, একা একা থাকা। ডাক্তার, আর কোথায় সেডেন্টারি লাইফের গল্প আমরা পড়েছি? স্যার এখন আর এটা কোনো ছিল। ড্রাগে কখনো অ্যাকোনাইট ছিল। অ্যাকোনাইডে ছিল? আর আর কোন ড্রাগের নাম জানা আছে যেখানে আমাদের সেডেন্টারি লাইফের স্টোরি ছিল? জানি না তোমাদের পড়া হয়েছে কিনা, নাক্স ভূমিকা ইজ এ মেডিসিন। নাক্স ভূমিকা কি পড়া হয়েছে না হয়নি? হয়েছে স্যার। ছিল সেডেন্টারি, সেডেন্টারি লাইফ লিড করার জন্য। এটা বড় অদ্ভুত জীবন। অদ্ভুত জীবন মানে হচ্ছে সেডেন্টারি লাইফ মানে বেসিক্যালি একাকিত্ব। একাকিত্ব, একাকিত্বর অনেকগুলো মানে হয়। যেহেতু স্টোরিটা আছে সেহেতু আমি একটু বলি। একাকিত্বর মানেটা হচ্ছে একজন পরিবারে 12 জন সদস্য আছে, তার মানেই এটা বোঝায় না যে কোনো একজন মানুষ নিঃসঙ্গ বা একা নয়। একটু ভালো করে ফিল করার চেষ্টা করে, নাহলে কিন্তু পারবে না। কোনো মানুষ 12 জন আছে বলেই সে যে একাকিত্বে ভুগবে না, এরকম কোনো গল্প নেই। আবার একজন মানুষ সে একাই থাকে বা হাজব্যান্ড ওয়াইফ থাকে, দেখা গেল এত ধরনের ওয়ার্কের সাথে সে ইনভলভ, সে কখনো একাকিত্ব বোধ করে না। এটা খুব কনফিউজিং ইস্যু। আমরা আউটডোরে বা পেশেন্টকে জিজ্ঞাসা করি, আপনি কি আপনার ফ্যামিলিতে কজন আছে? বললো, কি বলবো, আমি আর আমার ওয়াইফ। আমরা সঙ্গে সঙ্গে চিন্তা করি তাহলে বোধহয় নিঃসঙ্গ, ব্যাপারটা এরকম। অথবা উল্টোটা করি, আপনার পরিবার, আমার পরিবারে অনেক লোক, মামা বাবা ভাই বোন সবাই মিলে 13-14 জন লোক। না না, এ সেডেন্টারি কনসিকুয়েন্সেস। এখানে একটা কথা বলি, তোমরা যদিও থার্ড ইয়ার, এতটা বলা যাবে না, একটুখানি বলি। অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, যে যারা বিরাট বিরাট বাড়িতে থাকে, একান্নবর্তী পরিবারে থাকে না, মানে হাজবেন্ড ওয়াইফ বা আমি তুমি বা একা, তাদের ঠাকুর মালি চাকর অনেকে আছে, বিরাট বাড়ি আছে, ব্যাংকে প্রচুর অর্থ আছে, কিন্তু মানুষ হিসাবে সে একাই থাকে। ঝকঝকে তকতকে বাড়ি, বাড়ির পাশে একেবারে দারুণ। বহু অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে এই নিঃসঙ্গতা হচ্ছে একটা বিরাট বড় অভিশাপ। এটা কিন্তু তুমি গ্রামের দিকে অতটা পাবে না। এর বাড়ি তার বাড়ি ওর বাড়ি, আড্ডা এসব করে মানুষের কিন্তু নিঃসঙ্গতাটা অতটা প্রমিনেন্ট নয়, বাট হুইচ ইজ ভেরি মাচ ইন দ্য অ্যাফ্লুয়েন্ট সোসাইটি। আমার বাড়ির পাশে যারা থাকে, তাদের সাথে আমার বছরে কেন 5 বছরে একবারও তাদের কোনো মিটিংই হয় না, মানে ওই রাস্তায় যেতে আসতে। তারা যে ঠিক কি করে, আই ডোন্ট নো। কোনো একটা সোশ্যাল মিটিং এ বা কোনো একটা পুজোতে আমরা হয়তো দেখলাম, ভালো আছেন, এইটুকু, এই পর্যন্ত। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মুখোশ পরে আমরা, দিস আর ভেরি ফর্মাল রিলেশনশিপ। কোথায় হয়? তুমি নিউ আলিপুরে গিয়ে দেখো, হাইফাই জায়গায় বিরাট বড়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় উল্টো দিকের ফ্ল্যাটের লোকের সাথেও কোনো যোগাযোগ নেই। ডাক্তার, সেডেন্টারি লাইফ ছোট্ট দুটো ওয়ার্ড, কিন্তু তার মানে অনেক বেশি। ওই জন্য লেখা আছে
হ্যাবিচুয়ালি সেডেন্টারি লাইফের ভেরিয়াস প্রবলেম, এই ভেরিয়াস প্রবলেমের পেছনে কে লুকিয়ে থাকে? কখনো ঘুম না আসা, কখনো অ্যাংজাইটি নিউরোসিস, হ্যাঁ, কখনো ইনডাইজেশন, কখনো খিটখিটে মেজাজ, আর সব থেকে বেশি যেটা আসে, দ্যাট ইজ আউট অ্যান্ড আউট ডিপ্রেশন। এর বেশি আর থার্ড ইয়ারে বলার কোনো সুযোগ নেই। এরপরে আরো প্রবলেম হয়, ওসিটি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অবসেশন, এগুলো অনেক কিছু প্রবলেম আছে। তোমরা যেটুকু বললাম সেটুকু মাথায় রাখো। হ্যাঁ, একজন পেশেন্ট নিঃসঙ্গ হওয়ার কারণে তার জীবনের অনেক পরিবর্তন ঘটে যায়। আমাদের এখানে প্রচুর লোক থাকে যাদের মানে ইউ কান্ট ইমাজিন দ্য অ্যামাউন্ট অফ মানি, আনইমাজিনেবল মানি, মানে তাদের জানেই না, ওই 50-60 কোটি টাকা কোনো তাদের কাছে কিছু এসে যায় না। কিন্তু অ্যাজ এ ম্যান সে হচ্ছে অ্যাবসলিউটলি অ্যালোন। ছেলে মেয়ে বা তাদের নাতি নাতনি, দে আর অল টু দা আউট অ্যাব্রড, বাইরে আছে। তোমার কি এই টেলিফোন বা মোবাইলে কি সব হয়? তা তো হয় না। আজ তুমি চাইলেই রোজ রোজ বিরিয়ানি পোলাও খেতে পারবে না, কারণ তাদেরও প্রচুর প্রবলেম থাকে। তো এই নিঃসঙ্গতার কারণে বহু সমস্যা। তাহলে একজন মহিলা, আর 2 নম্বর হচ্ছে, আর একটা ব্যাপার হচ্ছে, একজন মহিলা সে বারবারই তার ঠান্ডা লাগার টেন্ডেন্সি। এবার ঠান্ডা লাগার টেন্ডেন্সি, নাক বন্ধ হয়ে যাও। দেখো, স্মেলিং বটলের ইউজ আগে ওয়েস্টার্ন কান্ট্রিতে হতো, 19th সেঞ্চুরিতে। মানে স্মেলিং বটল অনেক সিনেমাতেও দেখতে পাওয়া যায়। তারপরে ভিক্স, নাক থেকে এ করা ও করা, এই সময় ব্যাপার আছে। তারপরে তোমাকে এখন কিরকম, বারবার বারবার নেজাল ড্রপ, নাক বন্ধ নেজাল ড্রপ, স্মেলিং বটল এখন তো আর এরকম ভাবে ইউজ হয় না। বা কোনো কিছু এরকম ভাবে নাক দিয়ে টানছে, টেনে দেখা গেল নাকটা ক্লিয়ার হয়ে গেল। এই যে পদ্ধতি, বেসিক মেকানিজমটা কিন্তু সেম। এই যাদের হ্যাবিট থাকে, দে আর দ্য সেকেন্ড ভিকটিম। কেন? অল্পেতে ঠান্ডা লাগে, সর্দি কাশি লাগে। এত একটা ছোট্ট জিনিস নিয়ে এতক্ষণ ধরে বলছি, তার মানে হচ্ছে এমন কার্ভের অ্যাডাপ্টেড টু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এটা তোমাদের লেভেলে বোঝা যাবে না কোন ড্রাগের কোন জায়গাটা ইম্পর্টেন্ট। ভাই, মুড়ি মিষ্টির কখনো একদর হয় না, এটা মনে রাখতে হবে। সব সিমটমের সমান গুরুত্ব হয় না। কোন সিমটম জেনে ডাক্তারিতে অ্যাপ্লিকেশন হয়, হ্যাঁ, ওই জন্য কিন্তু ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল সাবজেক্ট আলাদা হয়, ইয়ার আলাদা। যাই হোক, তাহলে ওম্যানের কনসিকুয়েন্স পড়লে। আর চিলড্রেনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, সালফারের মতন ডিসলাইক ওয়াশিং। বাচ্চা ছোট ছোট ছেলে স্নান করবো না। বাবা স্নান করতে প্রচন্ড ভালোবাসে, জল দেখলেই আগে লাফ দিয়ে পড়ে ছোট বাচ্চা, সারা বছর ধরে সর্দি কাশি সারে না। ড্রাগের নাম মেফাইটিস। মেফাইটিস, তোমাদের বোধহয় সিনিয়র অনেক উঁচু ক্লাসে আছে। আর এটা হচ্ছে উল্টো, এ করতে চাইবে না, ডিসলাইক ওয়াশিং, কখনো চায় না। সাহেব, আর একটা ড্রাগের নাম হচ্ছে ক্যাপসিকাম, যে নোংরা আনক্লিন থাকতে ভালোবাসে। আর একটা ড্রাগের নাম হচ্ছে সালফার, হ্যাবিচুয়ালি যে স্নান করতে চান। মাথায় রাখো, এইগুলো ডাক্তারি করতে বসে এইগুলো কিন্তু কাজে লাগে। সালফার ইজ অ্যাক্টিভ, ক্যাপসিকাম হচ্ছে অসম্ভব ইন্ডোলেন্ট, হোম সিক, হোস্টেলে কিছুতেই থাকবে না, 2 দিন অন্তর বাড়ি পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও কোনোভাবেই মন বসে না, দ্যাট ইজ ক্যাপসিকাম। রেকারেন্ট টনসিলাইটিস বা গলার প্রবলেমে ভোগে। এটাও তো সিলেবাসে নেই, যাকে আমি সিলেবাসের মধ্যে থাকি। এটা পড়ো তো, তারপরে পড়ো।
ill humor during wet, stormy weather, headache, sensation of fullness as if forehead would burst, nosebleed when washing the face and hands in the morning, from left nostril after ব্র্যাকেটটা eating. ব্র্যাকেটটা বলো বাবা। So, nosebleed when washing the face and hand in the morning, from left nostril after eating. তারপর আচ্ছা, এখানে কোনো ব্র্যাকেটের দাগ লেখা আছে? স্যার ব্র্যাকেটে আর্নিকা লেখা আছে আর ম্যাক কার্ড লেখা আছে। হ্যাঁ, এই জন্যই পড়তে বললাম। আর্নিকা ইজ এ মেডিসিন। ঘুম থেকে উঠে চোখ মুখ ধোয়ার সময় বা খাওয়ার পরে তখন নাক থেকে রক্ত পড়ে, এমনকার যেরকম ইম্পর্টেন্ট মেডিসিন সাহেব, আর্নিকা মন্টেনা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট মেডিসিন। এটা জানতে হবে, মানে প্র্যাকটিস করতে গেলে রাদার এমন কার্ভের আগে আর্নিকা আসে। পড়েছি তোমাদের ইম্পর্টেন্ট না, ছেড়ে দাও। এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ মেডিসিন। চলো তারপরে। Uzena, Uzena blowing bloody mucus from the nose frequently. Blood rushes to the tip of the nose when stooping. Stopping of nose mostly at night. Must হ্যাঁ, breathe. দাঁড়া। আচ্ছা, পড়ো মাস্ট ব্রিথ থ্রু মাউথ। হ্যাঁ স্যার, তারপর a keynote even in diphtheria. হ্যাঁ, এইখানে একটা কথা হচ্ছে, দেখো দু রকমের ম্যানিফেস্টেশন বললো। এক হচ্ছে রিলেটেড টু দ্য হেমোরেজিক ফেনোমেনা, নাকের ডগাটা লাল হয়ে যায়, তারপরে নাকটা এরকম ভাবে নাবালে বা সকালে চোখ মুখ ধুলে ব্লিড করতে থাকে, খাওয়া দাওয়ার পরে ব্লিড করতে থাকে। দিস ইজ ওয়ান সর্ট অফ হেমোরেজিক ফেনোমেনা। কাম টু নাম্বার 2 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিউকাস অ্যাকুমুলেশন, আইজার অ্যাকিউট অর ক্রনিক। দেখো, ক্রনিক মিউকাস ইন নোজ, তার থেকে বাজে গন্ধ বেরোচ্ছে অনেক দিন ধরে, দ্যাট ইজ কল্ড ওজিনা। ক্রনিক মিউকাস অ্যাকুমুলেশন ইনসাইড নোজ। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের মানে ক্রনিক ডিসঅর্ডার আর কি, বহুকাল ধরে নাকের মধ্যে হয়ে আছে। ব্যারিটাকার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর ওজিনা। দেখো, ওজিনা যেরকম একটা ক্রনিক ডিসঅর্ডার, তেমনি নাক বন্ধ হয়ে যাচ্ছে। সিম্পল, একদম সহজভাবে ভাবো, নাক বন্ধ, যেটা গল্পটা ছিল স্মেলিং বটলের, নাক এরকম ভাবে শ্বাস নিল, নাকটা ছেড়ে গেল, দ্যাট ইজ সিমিলার। ডিউ হোয়াট ইজ দ্য কজ? দিস ইজ সিম্পলি ডিউ টু ন্যাসাল ব্লকেজ। এমন কার্ভের বিশেষত্ব কি? ন্যাসাল ব্লকেজ মোস্টলি অ্যাট নাইট। দিনের বেলায় ঠিক আছে, রাত্রিবেলায় নাক বন্ধ। এবার তুমি নিজে নিজে চিন্তা করো বাকি স্টোরিটা। তোমার যদি নাক বন্ধ হয়, তাহলে তুমি শ্বাস নেবে কি করে? মুখ দিয়ে। ওই জন্য এমন কার্ভের পেশেন্ট ইজ মাউথ ব্রিদার। মাউথ ব্রিদার, মুখ থেকে শ্বাস নেয়, নাক বন্ধ তো, গলা শুকিয়ে গেল, মুখ থেকে শ্বাস নিল। রিজন ইজ সিঙ্গল, নোজ ব্লক। রাতে ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠলো, নাক বন্ধ হয়ে গেছে। ছোট্ট বাচ্চা, স্নাফুস অফ দি নোজ, বারবার নাক ঘষছে, নাক বন্ধ তো, অস্বস্তি হচ্ছে। তাহলে নোজ রিলেটেড একটা মিউকাস অ্যাকুমুলেশন, অ্যাকিউট আর ক্রনিক। ক্রনিক হলে ওজিনা, অ্যাকিউট হলে নোজ ব্লক। যদিও ক্রনিক ন্যাসাল ব্লকেজ মোস্টলি অ্যাট নাইট, এটা হচ্ছে, এটা তো মানে ক্রনিক কন্ডিশনেও কাজ করে। তোমাকে যদি এমন কার বলতে বলে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক বলো, তাহলে সেটা হবে
রাত্রে নাক বন্ধ হয়ে যাওয়া। সারা এমন কার্ভের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রাত্রে নাক বন্ধ হয়ে যাওয়া। এগো, তারপরে কি আছে? এবার তুমি নিজে নিজে কল্পনা করো, নাক বন্ধ হয়ে গেলে কি হবে? মুখ থেকে শ্বাস নেবে, শ্বাসকষ্ট হবে, ঘুম থেকে উঠে পড়বে। এক্স্যাক্টলি দেখো, সেম ফিচার বলা আছে। তারপর তো তার সাথেই ছিল লং লাস্টিং কোরাইজা, স্নাফলস অফ ইনফ্যান্টস। তারপর পিউট্রিড সোর থ্রোট, টেন্ডেন্সি টু ও গ্যাংগ্রিনাস আলসারেশন। সব এক সেকেন্ড, আমি একটা পয়েন্ট মিস করেছি। পয়েন্টটা হচ্ছে আহ তোমার এই নাক বন্ধ, এই ব্যাপারটা এতটাই ইম্পর্টেন্ট। কি ডিপথেরিয়া, কি টনসিলাইটিস, কি থ্রোটের এনি সর্ট অফ ইনফেকশন যদি হয়, তার সাথে অ্যাসোসিয়েট করে যদি নোজ ব্লক, তাহলে সাহেব উইদাউট হেজিটেশনে আমরা এমন কার্ভের কথা ভাবতে পারি। তার মানে সিমটমটা হাউ ফার ইট ইজ ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য বলছে, ডিপথেরিয়া তো অনেক রকমের সিমটম থাকে, বাট ইফ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য nasal blockage mostly at night, without any hesitation, you can think of, you can, মানে I like to say probable medicine is এমন কার। অথচ ডিপথেরিয়ার কিন্তু ডাইরেক্ট মেডিসিনে এমন কার আসে না। টনসিলাইটিস এর ক্ষেত্রে সাধারণভাবে এমন কার আসতেই পারে, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু ওই যে একটা সিমটম, নোজ ব্লক অ্যাট নাইট, যদি থাকে, তাহলে আমরা অবশ্যই এমন কার্ভের কথা ভাববো, বিকজ দিস ইজ হাই গ্রেড ক্যারেক্টারিস্টিক। চলো বাবা, তারপরে পড়ো। Putrid sore throat, tendency to gangrenous ulceration of tonsils, glands engorged. In diphtheria or scarlatina, when the nose is stopped up, children cannot sleep because it cannot get its breath. Cholera-like symptom at the commencement of menstruation, menses. এটা আবার চলে, এটা ফিমেলটা পরে হবে, আগে এই পর্যন্ত বুঝে নি। তাহলে দেখো, তোমার গলার মধ্যে আমরা কি দিয়ে শুরু করেছিলাম? হেমোরেজিক ডায়াথিসিস, আর তারপরে পড়েছিলাম আমরা আলসারেশন টেন্ডস টু গ্যাংগ্রিন। দেখো বাবা, হেমোরেজিক ডায়াথিসিস নাকে হলো, আলসারেশন টেন্ডস টু গ্যাংগ্রিন আমার থ্রটে হলো। অনেক পেশেন্টের সাপুরেটিং টনসিলাইটিস ডেভেলপ করে, তার পরবর্তীকালে দেখা যায় টনসিলটা ফুটো ফুটো হয়ে গেছে, পাস বেরোচ্ছে, এবং সেটা ঘা ঘা হয়ে যাচ্ছে। খুব বাজে কন্ডিশন। কিন্তু ডাক্তাররা খুব ফ্রিকুয়েন্টলি বলে টনসিলটা রাখবেন না, এটাকে অপারেট করে দিন। বাইল্যাটারাল টনসিলেক্টমি বা অ্যাডিনাইটিস, মানে অ্যাডিনয়েডস এনলার্জমেন্টের ক্ষেত্রেও হয়। কিন্তু কোনো অর্গান হট করে বাদ দিয়ে দেওয়াটা তো কোনো কাজের কথা নয়। আমাকে দেখতে হবে অর্গানটাকে রাখা যাচ্ছে কিনা। সেই জন্য এই সমস্ত কন্ডিশনে খুব ভালো ড্রাগের নাম হচ্ছে অ্যামনকার, মানে থ্রট আলসার, অ্যাসিড নাইট্রিক, অ্যামনকার, দিস আর দ্য ভেরি গ্রেড ওয়ান ম্যানি ড্রাগস। প্রোভাইডেড অ্যামনকার দিতে গেলে ওই নোজ ব্লকই থাকতে হবে রাত্রি। এজন্য তখনও বললো নোজ ব্লকের কথা। সাহেব, আমরা ফিমেলটা এগোবো না, আমরা একটানে রেসপিরেটরিটা আগে শেষ করি। তুমি দেখো, আরো কিছু লাইন পরে একটা জায়গায়
এমফাইসিমা সংক্রান্ত একটা লাইন লেখা আছে। হ্যাঁ স্যার। এমফাইসিমা, তারপরে আর একটা দুটো লাইন লেখা আছে, একটু পড়ো তো বাবা। হ্যাঁ স্যার, রেসপিরেটরিতে ডিপসনিয়া উইথ প্যালপিটেশন worse by হ্যাঁ, exertion or on ascending হ্যাঁ, even a few steps, worse in a হ্যাঁ, workroom. One of the best remedies হ্যাঁ, in emphysema. তারপর ঠিক cough, ঠিক ঠিক। cough, দাও, কাপটা পরে বলছি। দেখো, ডিসমিয়া উইথ প্যালপিটেশন, শ্বাসকষ্ট, একটু সিঁড়ি ভাঙলে, একদম বাস্তবে দেখো, বড় হচ্ছে তো, একটু বাস্তব ছবিটা না দেখলে সবসময় ওই ভালো নোটের মধ্যে আটকে যাবে, নোট লেখার মধ্যে। তো বোঝার চেষ্টা করো, নোট লেখারও মানে স্টাইল আছে, মানে কোনটা আগে কোনটা পরে। দেখো, ডিসমিয়া অ্যান্ড প্যালপিটেশন, একটা কার্ডিয়াক অরিজিন, একটা কার্ডিয়াক অথবা রেসপিরেটরি অরিজিন। এমন কার্ভে অ্যালেনে মানে কার্ডিয়াক প্রবলেম নিয়ে খুব বেশি লেখা নেই, ছোট্ট করে একটা প্যালপিটেশন হওয়ারটা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আহ, মনে রাখো, এমন কার ড্রাগটার হার্টের ওপরেও কাজ আছে। তাহলে এই কথাটা কেন বললাম? তাহলে exertional dyspnea may be from cardiac origin, may be from respiratory origin. হার্টের প্রবলেম হলে যে দেয়া যাবে না এরকম ব্যাপার নেই। এবার এক্সারশন কি ফর্মে হচ্ছে? দুটো ভাবে তার সমস্যা। একটা হচ্ছে সিঁড়ি ভাঙলে, আর একটা হচ্ছে গরম ঘরে ঢুকলে। সাহেব, অ্যামোনিয়াম গ্রুপ জেনারেলি গরম ঘরে ঢুকলে বাড়ে, পালসের মতো। এটা মাথায় রাখো, এটা হচ্ছে একটা ম্যানিফেস্টেশন। 2 নম্বর গেল, ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর এমফাইসিমা। হ্যাঁ, এমফাইসিমা মানে কি? পার্মানেন্ট ডায়ালিটেশন অফ দ্য ব্রঙ্কাস, ব্রঙ্কাস না অ্যালভিওলাই। মানে, আর এটা তো কি ইরিভার্সিবল চেঞ্জ, কিন্তু তুমি একজনের এমফাইসিমা হয়ে গেছে, তুমি ওষুধ দিয়ে তার রিভার্সিবিলিটি গ্রো করে দিলে এটা হয় না। তাহলে কি হতে পারে? রেকারেন্ট ইনফেকশন, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট, এই যে রেসপিরেটরি গ্যাসিয়াস এক্সচেঞ্জ অফ দ্য রেসপিরেশন, এই জিনিসগুলো যাতে হ্যাম্পার্ড না হয়, অথবা এমফাইসিমাটা যাতে আরো কি বলবো, বাজে জায়গায় না যায়, আরো এক্সটেন্ডেড না হয়। এমফাইসিমা ইজ এ পার্ট অফ দ্য সিওপিডি, সেই জায়গাটা যাতে না যায়, সেই জন্য কিভাবে বলছে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর এমফাইসিমা। এমনি এমনি বলছে না। Emphysema is a old age problem, chronic bronchitis and emphysema. Chronic bronchitis and emphysema is basically a old age problem. বয়স্ক মানুষদের হয়, স্মোকারদের হয়। ইউ মাস্ট টেক দ্য হিস্ট্রি। এই যে তুমি যে জিজ্ঞাসা করবে, এখানে তো কোথাও স্মোকিং লেখা নেই, লেখা আছে এমফাইসিমা। তোমার কাছে পেশেন্ট আসলে তোমাকে তো জিজ্ঞাসা করতে হবে, তুমি ডায়াগনোসিস করতে হবে। তো কি করে করবে? আমি 25 বছর ধরে মানে সিগারেট খাচ্ছি, দিনে একটা সিগারেট খেলে হয় না, এরকম ভাবে সিগারেট খাচ্ছে, তার কার্ডিয়াক প্রবলেম হতে পারে, তার রেসপিরেটরি প্রবলেম হবে, বিকজ দে মে ডেভেলপ দ্য ফাইব্রোসিস। ফাইব্রোসিস ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের মধ্যে, বা ইন্টারস্টিশিয়াল লাং ফাইব্রোসিস ইজ এ ভেরি ডেঞ্জারাস ফেনোমেনা, এর কোনো ওষুধ হয় না। ওই জন্য কোভিড এর প্রথম স্টেজে অনেকে বলছিল যেটা ফাইব্রোসিস ডেভেলপ করিয়ে দিচ্ছে, কোল্যাপস অফ দি লাং অ্যান্ড ফাইব্রোসিস। মানে কি? দ্য ভাইটাল ক্যাপাসিটি অফ দি লাং উইল বি রিডিউসড। তুমি শ্বাস নিতেই পারবে না, তোমার ভাইটাল ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে। অক্সিজেন ইজ এভরিওয়্যার, বাট ইট ইজ, ইউ হ্যাভ নো ক্যাপাসিটি টু ইউটিলাইজ ইট, বিকজ লাং এর একটা বিরাট অংশ অ্যাটেন্ডেড হয়ে বসে আছে। সো
এমফাইসিমেটাসের ক্ষেত্রেও পার্মানেন্ট, এমফাইসিমার ক্ষেত্রে পার্মানেন্ট ডায়ালিটেশন হয়, অফ দা অ্যালভিওলাই হয়, কিন্তু মানে ইন জেনারেল সিওপিডির ক্ষেত্রে বলছি অনেক সময় ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ফাইব্রোসিস ডেভেলপ করে ক্রনিক স্মোকারদের। সেই জন্য এটা একটা ইরিভার্সিবল প্রসেস। বাই দিস মেডিসিন ইউ ক্যান হল্ট, at least you can try to halt the problem. তারপরে পড়ো। Cough. Dry from tickling in throat as from dust every morning from 3 to 4 a.m. তো রেসপিরেটরি শেষ হয়ে গেছে, আর প্যানারিশিয়াম আছে তারপর। হ্যাঁ, দাঁড়াও আমি আগে এটা বলবো। 3 to 4 AM মানে ভোরবেলায় কাশি। অ্যানাদার ভেরি গুড মেডিসিন হচ্ছে ক্যালিকার। সকালবেলায় শ্বাসকষ্ট হয়। আর এই ড্রাগটা একটু ভালো করে চিন্তা করে বলো তো, এই এটাকে কি বলবো, এটা কোন ক্ষেত্রে ইউজ করবে একটু বুদ্ধি খাটাও, নইলে আর সারা জীবন ধরে ওই বই লাইনই পড়ে যাবে। Where I can use this medicine clinically on this respect: cough, irritation in the throat as if from the dust. এই লাইন থেকে where you can utilize this medicine clinically. স্যার ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে। ভেরি গুড। এক, আর যে কোনো ডাস্ট অ্যালার্জি, যে কোনো অ্যালার্জির ক্ষেত্রে, শুধু ডাস্ট অ্যালার্জি ইজ এ বিগ টার্ম, অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, অ্যালার্জিক ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, পুরো ট্র্যাক্টে। এবার ডাস্ট অ্যালার্জি বললে বোঝায় হচ্ছে ডাস্ট, শুধু ডাস্টের ক্ষেত্রে। কিন্তু এখানে লাইনটা আর একবার পড়ো সোহম, কিভাবে লেখা আছে দেখো। Dry from tickling in the throat as from dust every morning from 3 to 4 a.m. অ্যাজ ফ্রম ডাস্ট, কথাটা কি লেখা আছে? অ্যাজ ফ্রম ডাস্ট। যেন, বাংলা সোজা ভাষায় বলে যেন ডাস্ট পার্টিকেলের মতন, ডাস্ট পার্টিকেলের মতন। কিন্তু তাহলে ডাস্ট পার্টিকেলের মতন ইরিটেশন ক্রিয়েট করে। অনেক বাড়িতে যেরকম রোববারে ধুলো ময়লা, পুরনো কাগজ, এইসবের পরে মানে ডাস্ট পার্টিকেলের জন্য সিমেন্টের বাড়ি হচ্ছে সামনে, তার জন্য কাশি। ইউ ক্যান থিঙ্ক অফ দিস মেডিসিন। এটা হচ্ছে একটা দিক গেল, কিন্তু কথাটা যেটা বলার, ডাস্ট পার্টিকেলের মতো, অনেক সময় রঙের গন্ধেও ডাস্ট পার্টিকেলের প্রেজেন্স নেই, গলা ইরিটেট করে, শ্বাসের প্রবলেম হয়, রঙের জন্যও হয়। গলায় ইরিটেশনটাই মেন বক্তব্য। হ্যাঁ, আমি অনেক পেশেন্টকে দেখেছি ডাস্টের কোনো গল্পই নেই, খুসখুস করে কাশি, শুধু গলা চুলকায় আর খুসখুস করে কাশি। যদি নাক বন্ধের হিস্ট্রিটা পাওয়া যায়, দি মেডিসিন এমন কার সাহেব, যদি এমন কার চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিই এই লাইনটার মানে, তাহলে কোনোদিন অ্যালার্জিক ব্রঙ্কাইটিসে, বিশেষ করে যাদের রেসপিরেটরি ডিস্ট্রেস বা সিওপিডি থাকে, তাদের খুব ভালো ইউজ করা। এবার প্যারারিসিয়ামটা পড়ো। স্ট্যাটুলার মানে শ্বাস নিচ্ছে, ঘর ঘর করে শ্বাস নিচ্ছে, ওপিয়ামের মতন, এরকম ভাবে, মানে নাক ডাকা, অবস্থা ভালো না আর কি পেশেন্টের। অতগুলো লাইনের মধ্যে এইটা মনে রাখো,
প্যানারেশিয়াম ইনিশিয়াল স্টেজে ইউজ করা হয়, লাইক ডায়াস্কোরিয়ার মতন। আর 2, পেশেন্টের অবস্থা ভালো না, স্ট্রাটোরাস ব্রিদিং, এইটা হচ্ছে ঘড় ঘড় করে নিঃশ্বাস নিচ্ছে, ভালো অবস্থা নয় বাবা। সোম, তারপর Biliary rash or faintly developed eruption from defective vitality, threatened paralysis of brain. threatened প্যারালিসিস অফ ব্রেন। বুঝতে পারছো ড্রাগটার ডেপথ কত দূর? মানে ব্রেনের প্যারালিসিস, মানে সেরিব্রাল পলসির ক্ষেত্রেও ইউ ক্যান ইউজ দিস মেডিসিন। আর কিছু বলার নেই, মানে এইদিকে আর এই লেভেলে যাওয়া যাবে না, তুমি লাইনটা শুধু মনে রাখো, threatened প্যারালিসিস অফ ব্রেন, সেরিব্রাল পলসির ক্ষেত্রে। আর কোনো লাইন আছে বাবা? স্যার ইমেলটা ইমেল ছেড়ে দাও। আছে ব্যাস, আর কিছু নেই। শোনো, আজকে এই পর্যন্ত আমি রাখি। আমরা মেনলি যেটা পড়লাম সেটা হচ্ছে রিলেটেড টু দ্য রেসপিরেটরি সিস্টেম আর অ্যাডাপ্টেড টু। হ্যাঁ, আমরা এই পর্যন্ত রাখি। পরের দিন আমরা ফিমেলটা পড়বো।